অবশেষে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বেগম খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন। রিসিভ করবেন ছেলে তারেক রহমান। নির্বাচনী হলফনামায় দাখিল করা আয়ের সঙ্গে মিল থাকে না বাস্তবের। মিথ্যা তথ্য দিয়েও পার পান অসৎ প্রার্থী। সুশাসন নিশ্চিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার তাগিদ। এবং রাজনৈতিক চাপের মুখে পদত্যাগের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। দলের পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত করবেন দায়িত্ব পালন। সকালের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। অবশেষে আজ রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে রাত 8টায় গুলশানের বাসা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। 16 সফর সঙ্গীর মধ্যে তার মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক যাচ্ছেন বেগম জিয়ার সঙ্গে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে রিসিভ করার কথা রয়েছে বিএনপি নেত্রীর বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার আবেদনের পরও খালি হাতে যাকে ফিরতে হয়েছে শেখ হাসিনার কাছ থেকে, সেই বেগম জিয়া যুক্তরাজ্য যাচ্ছেন চিকিৎসার জন্য। নেতাকর্মী, দল, পরিবার ও চিকিৎসকরাও আশাবাদী বিদেশে চিকিৎসা শেষে সুস্থতা নিয়ে দেশে ফিরবেন তিনি। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় কারাবন্দী হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপরে পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ও নির্জন কারাগারে থাকতে হয় তাকে। এ সময় নানা রোগে আক্রান্ত হন তিনি। বারবার যেতে হয় রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে। পরিবার, চিকিৎসক ও দলের পক্ষ থেকে কয়েক দফা আবেদনের পর তৎকালীন সরকারের নির্বাহী আদেশে 2 বছর 1 মাস 13 দিন কারা অন্তরীণ থাকার পর 2 শর্তে 6 মাসের জন্য অস্থায়ীভাবে মুক্তি পান বেগম জিয়া। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত পর্যায়ক্রমে 6 মাস করে বাড়ানো হয় বিএনপি নেত্রীর এই মুক্তির মেয়াদ। গুলশানের বাসা ফিরোজায় থাকা অবস্থায় বেগম জিয়াকে অসংখ্যবার স্বাস্থ্য পরীক্ষা করা ছাড়াও কয়েক দফা ভর্তি হতে হয় এভারকেয়ার হাসপাতালে। এ সময় অন্যান্য শারীরিক জটিলতার পাশাপাশি লিভার সিরোসিসে আক্রান্ত হন বিএনপি নেত্রী। সে সময়ও চিকিৎসকরা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসা করাতে দেশের বাইরে নিতে সরকারের কাছে বারবার আবেদন করেও ব্যর্থ হন। দল ও পরিবারের পক্ষ থেকেও একযোগে আবেদন করা হয় শেখ হাসিনার কাছে, কিন্তু সে সুযোগ দেননি আওয়ামী লীগ সভানেত্রী। পরে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে বেগম জিয়াকে টিপস পদ্ধতিতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা সেবা দেন। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলে গত বছরের 5 আগস্ট রাতেই রাষ্ট্রপতি তাকে মুক্ত ঘোষণা করেন। যদিও বেগম জিয়া সাধারণ ক্ষমা না নিয়ে আইনিভাবেই লড়াই চালিয়ে যান। অবশেষে অভিযোগ প্রমাণ না হওয়ায় 2 মামলাতেই তাকে বেকসুর খালাস দেন সর্বোচ্চ আদালত। মুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে 6 বছর পর জনসম্মুখে আসেন তিনি। এর আগে 7ই আগস্ট ভিডিও বার্তায় জনগণের উদ্দেশ্যে কথা বলেন বিএনপি নেত্রী। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী। এই এয়ার অ্যাম্বুলেন্সে আইসিইউ সুবিধা ছাড়াও থাকছে তাৎক্ষণিক জীবন রক্ষার সব ধরনের সুবিধা। রাত 8টায় গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয়ে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি নেত্রী। মাঝে দোহায় যাত্রা বিরতিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির। এরপরই আবারও যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম জিয়া। সেখানে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার, দলের নেতা এবং লন্ডনের চিকিৎসকরা তাকে রিসিভ করবেন। এরপর তাকে নেওয়া হবে দ্য লন্ডন ক্লিনিকে, যেখানে চিকিৎসকদের পরামর্শেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বেগম জিয়া যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র যাবেন কিনা তা নির্ভর করবে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের উপর, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন 4 বছর গৃহবন্দী থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কোথাও উঠে গেছে কার্পেটিং, আবার কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। বেহাল দশা রংপুর সিটি কর্পোরেশনের বেশিরভাগ সড়কের। এতে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। তবে বরাদ্দ না থাকায় রাস্তা সংস্কার সম্ভব হচ্ছে না বলছে সিটি কর্পোরেশন। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট।
জিএল রায় রোড। রংপুর নগরীর জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত 4.5 কিলোমিটার সড়কটিতে সৃষ্টি হয়েছে খানাখন্দ। চলাচলে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে ঝুঁকিও। একই দৃশ্য জুম্মাপাড়া, মুলাটোল, বুড়িরহাট, কদমতলা সহ নগরীর বেশিরভাগ এলাকার সড়কের। নগরবাসী বলছেন, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাগুলো। রাস্তা যখন তৈরি করে তখন পিচের উপর দিয়ে পিচ, কোনো খোয়া টোয়া দেয় নেই আর কি। কারো বাচ্চা পড়ে যাচ্ছে, কারো বউ পড়ে যাচ্ছে, কারো ব্যাগ পড়ে যাচ্ছে। এমনিভাবে এই রাস্তাটার আজকে দীর্ঘদিন এই দুর্গতি। যখনই দেখি রাস্তা 1 মাস 1.5 মাসের মধ্যে রাস্তার এই অবস্থা হয়ে যায়। নগরীর বর্ধিত এলাকার সড়কগুলোর অবস্থা আরও খারাপ। আগামী বর্ষার আগেই সংস্কারের দাবি নগরবাসীর। অটো চললে মনে হয় যে আমরা ট্রেনের মধ্যে চলতেছি, একবার এইদিকে একবার এইদিকে একবার এইদিকে। বাইকে যাতায়াত করলে মনে হয় বাইকের আগে হাঁটি যাতায়াত করি, যে অবস্থা তৈরি হয়েছে। এই জায়গাটায় খুব দ্রুত তাদের হাতে যে প্রশাসনিক ক্ষমতাগুলো, ডেভেলপমেন্টের যে কাজগুলো ছিল, এই রুটিন কাজগুলো কিন্তু অব্যাহত রাখা দরকার। তবে সিটি কর্তৃপক্ষ বলছে, চলতি অর্থ বছরে বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার সম্ভব হচ্ছে না। আমরা আশা করছি যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা বিশেষ বিবেচনায়, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টাও আমাদের আশার বাণী শুনিয়েছেন যে রংপুরকে তারা এগিয়ে রাখবেন, তা আমরা আশা করছি নতুন অর্থ বছরে আমরা কিছু বরাদ্দ পাবো। 203 বর্গ কিলোমিটার আয়তনের রংপুর নগরীর মোট সড়কের দৈর্ঘ্য প্রায় 1,500 কিলোমিটার, যার মধ্যে কাঁচা রাস্তা রয়েছে প্রায় 500 কিলোমিটার। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। 2024 সালে কুড়িগ্রামের পৌর এলাকায় 7টি সড়ক সংস্কার করা হয়। তবে 1 বছর না যেতেই এসব সড়কের বিভিন্ন স্থান দেবে গেছে, ধরেছে ভাঙন। এতে চলাচলে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে ভোগান্তি। স্থানীয়রা বলছেন, সড়ক সংস্কারকালীন ওঠা অনিয়মের অভিযোগ আমলেই নেয়নি ঠিকাদার বা পৌর কর্তৃপক্ষ। সম্প্রতি এ বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের আরও একটি রিপোর্ট। ভেঙে গেছে সড়কের 2 পাশ, আবার অনেক স্থান দেবে যাওয়ায় ভরাট করা হয়েছে মাটি দিয়ে। এতে চলাচলে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে ভোগান্তি। অথচ সড়কগুলো সংস্কারের পর পার হয়নি 1 বছরও। 2024 সালের বিভিন্ন সময় কুড়িগ্রাম শহরের কয়েকটি এলাকার 60টি সড়ক সংস্কারের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, সে সময় সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তারা অভিযোগ করেন, অনিয়মের প্রতিবাদ করলেও আমলে নেয়নি সংশ্লিষ্ট ঠিকাদার। এই রাস্তাটার মধ্যে গাড়ি চলা অসম্ভব, মানে গাড়ি চলা যায় না, রিস্ক হয়ে যায়, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হওয়ার পর। যারা কাজ করছিল আমরা তাদেরকেই বলছি যে রাস্তার এত নিচে করে ঢালাই দেয়। ওনারা নিজেদের মতো করে কাজ করে দিয়ে ছেড়ে দিয়ে গেছে, তারপর পরের দিন থেকে রোড ভাঙা শুরু হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগে সম্প্রতি পৌর এলাকার সড়কগুলো পরিদর্শন করে কাজের মান পরীক্ষা করে দুর্নীতি দমন কমিশন, সংগ্রহ করে নির্মাণ সামগ্রীর নমুনা। দুদক জানায়, প্রাথমিকভাবে মিলেছে সড়ক সংস্কারে অনিয়মের সত্যতা। বিভিন্ন জায়গায় দেখেছি, থিকনেস পরীক্ষা করে দেখা হয়েছে যে কোনো জায়গায় 18 মিলিমিটার, কোথাও 20, কোথাও 21, এটা 25 থাকার কথা ছিল। এবং পরবর্তীতে এক্সপার্ট টিম ওনারা পরীক্ষা নিরীক্ষা করবেন, আমরা স্যাম্পলও গ্রহণ করেছি, ওনারা রিপোর্ট দিবে, তার পরিপ্রেক্ষিতে বলা যাবে যে কি ধরনের কাজ হয়েছে। তদন্ত শেষে দুদকের দেয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। কুড়িগ্রাম পৌরসভা থেকে আমরা সহযোগিতা করছি। এখন যেহেতু তারা তদন্ত চলমান আছে, চলমান রিপোর্ট আসুক, দেখার পরে আমরা পরবর্তী বিষয়টা দেখব। দুদকের তদন্তাধীন কুড়িগ্রাম পৌর এলাকার 60টি রাস্তার দৈর্ঘ্য 7.27 কিলোমিটার। এসব সড়ক সংস্কারে সরকারের খরচ হয়েছিল 3,65,00,000 টাকা। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক 2টি ফিশিং ট্রলার 78 বাংলাদেশি জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্ত 90 বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ভারত থেকে প্রত্যাবর্তনকৃত বাংলাদেশি জেলে এবং নাবিকরা কিছুক্ষণের মধ্যে এই যে পতেঙ্গা 15 নম্বর ঘাট সেখানে এসে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। এবং তারপরে আসলে পরিবারের কাছে যে হস্তান্তরের প্রক্রিয়া, সেটা যে আনুষ্ঠানিক প্রস্তুতি, সেটা কিন্তু ইতিমধ্যে কোস্টগার্ডের যে পূর্বজন সেটা নিয়েছেন। এবং সেখানে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কোস্টগার্ড পূর্বজনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা থাকবেন এবং তারা থেকে
আসলে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে সে জেলে এবং নাবিকদের কিন্তু হস্তান্তর করবেন। এবং এর আগে আপনাদেরকে জানাতে চাই যে গত রোববারে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি, সে চুক্তি অনুযায়ী বাংলাদেশে যে এফবি লাইলা 2 এবং মেঘনা 5 এই যে দুইটা ফিশিং বোটের প্রায় 78 জন নাবিক এবং জেলে সহ মোট 90 জন বাংলাদেশি নাবিককে কিন্তু ভারত যে আটক করেছিল কোস্টগার্ড, সেটা হস্তান্তর করে বাংলাদেশের কাছে। এবং একইভাবে কিন্তু বাংলাদেশেও ভারতীয় যে প্রায় 95 জন জেলে নাবিক ছিল তাদেরকেও কিন্তু ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। এবং এই যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু গত রোববারে শেষ হয়েছে এবং তারপরে আসলে বাংলাদেশের যে মুক্ত জেলে নাবিক তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং সেই কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে 9টার মধ্যে হয়তো এই 15 নম্বর ঘাটে আসবে এবং তারপরে আসলে আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এবং বিশেষ করে এফবি লাইলা 2 এবং মেঘনা যে 5 সেখানকার যে ফিশিং বোট, সেটা আসলে গত 9 ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের যে আন্তর্জাতিক জলসীমা, সেই জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কোস্টগার্ড তাদের নিয়ে যায় এবং প্যারাদ্বীপে রাখে এবং সেখানে যে কারাগারে সেখানে ছিল। এবং বলা হচ্ছে যে এই যে বাংলাদেশ এবং ভারতের যেই জেলে এবং নাবিকের যেই বিনিময়, সেটা কিন্তু অন্যান্য পথ দেখা গেছে হয়তো এককভাবে একটা দেশ দিচ্ছে, কিন্তু এবার ভারতও তাদের কিছু জেলে এবং নাবিক যেমন ফেরত নিয়েছে, তেমনি কিন্তু বাংলাদেশের জেলে এবং নাবিক কিন্তু ফেরত আনছে। তো এটা একটা বিশেষ ঘটনা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত ছিলাম সরাসরি ফেরদৌস লিপির সঙ্গে। একটা সময় রংপুরের মৎস্যজীবীদের জীবন জীবিকা নির্ভরশীল ছিল নদী ও বিলের ওপর। তবে রাজস্ব আয়ের জন্য সরকার বিল ইজারা দেয়া শুরু করলে গত 2 দশক ধরে অর্থ ও প্রভাব খাটিয়ে বিলগুলো দখলে নিচ্ছে মৎস্য ব্যবসায়ীরা। যদিও বিলগুলো জেলেদের জন্য বরাদ্দ থাকার কথা ছিল, মৎস্য উপদেষ্টা বলছেন উন্মুক্ত এসব জলাশয় ইজারা দেয়া বিগত সরকারগুলোর ভুল নীতি। এসব সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 29.45 হেক্টর আয়তনের রংপুরের কাফরিখাল বিলটি গেল 20 বছর ধরে ইজারা দিচ্ছে সরকার। ফলে স্থানীয় মৎস্যজীবীরা বিলে মাছ ধরতে পারেন না। বিভিন্ন সংগঠনের মাধ্যমে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব বিল এখন মৎস্য ব্যবসায়ীদের দখলে। শুধু রংপুর জেলাতেই ছোট বড় মিলিয়ে ইজারা দেয়া হয়েছে 167টি বিল। এলাকাবাসী বলছেন বিল ব্যবস্থাপনায় ইজারা নীতি সরকারের রাজস্ব আয় বাড়লেও নিম্নমুখী করছে জেলে ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান। সরকার থেকে এখন লিজ দিয়েছে, তারা তো আর নাম বের দেয় না। তার কোনো বাইরে কোনো ইনকাম নাই, কোনো কাজ করা চলে না, এই নদী দিয়ে ওরা চলে। অনেক গরিব মানুষ চলে নদী দিয়ে, এমনকি নদীর মাছ মারতে যায় না। কি অবস্থা আছে, সরকার থেকে তো বাতিল হয়ে যায়, সেটা মাছ মারতে সবাই সুবিধা হবে, মাছ মাছ ধরি খাইবে, বেচাবে, গরিব মানুষ পিতৃবল হবে। বেসরকারি প্রতিষ্ঠান রিভার অ্যান্ড পিপলের গবেষণা বলছে শতকরা 85 জন জেলে বিলগুলোতে মাছ ধরার অধিকার হারিয়েছে। 70% জেলে বিকল্প পেশায় যেতে বাধ্য হয়েছেন, আর 60% জেলে পরিবারের পুষ্টি ও স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হয়েছে। একটা জীবন চক্র যখন ভেঙে পড়ে, এই যে জীববৈচিত্র্যের যখন ক্ষতি হয়, তখন ধীরে ধীরে কিন্তু সেটা মানুষেরই ক্ষতি। সম্প্রতি রংপুর সফরে এসে মৎস্য উপদেষ্টা জানান বিলগুলো ইজারার সিদ্ধান্ত বিগত সরকারগুলোর ভুল নীতি। এর পরিবর্তনে উদ্যোগ নেয়ার আশ্বাস তার। জলাশয়গুলোকে দিয়ে বাণিজ্য করার জায়গা না, তো কাজে এই জায়গাগুলোকে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। ভূমি মন্ত্রণালয়ের এই যে কতগুলো আমাদের ভুল নীতি হয়ে আসছে, এগুলো কিন্তু মানুষের জীবন জীবিকাকে নষ্ট করে দিচ্ছে, এগুলো আমরা অবশ্যই পরিবর্তন করব। গবেষণায় আরও উঠে এসেছে বিলগুলোতে 45% প্রাকৃতিক মাছের প্রজাতি বিলুপ্ত হয়েছে, সংকটে পড়েছে জীববৈচিত্র্য। বিল ব্যবস্থাপনায় লিজ প্রক্রিয়ার ফলে জেলেদের জীবন ও জীবিকা যে সংকটে পড়েছে তা শুধু একটি সম্প্রদায়ের সমস্যা নয়, এটি একটি বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যাও বটে। জাল যার জল তার এই নীতি বাস্তবায়ন এবং জেলেদের জন্য দীর্ঘমেয়াদে উদ্যোগ নেওয়া গেলে এই সংকট সমাধান করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। তীব্র শীতে কাবু উত্তরের জনপদ। রংপুরে শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট।
পৌষের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে রংপুরে। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বিভাগের কয়েকটি এলাকার ওপর দিয়ে। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় বেড়েছে ভোগান্তি। সবচেয়ে বিপাকে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো শীতে মিলছে না কাজ, কমেছে আয়। অনেকে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আমরা গিট করি, কাঁপি, কাজ কাম নাই। এখন কোন রকম আশায় যদি হয়, না হলে ঘুরি চলে যাই, বসে থাকা লাগে। হ্যাঁ, এইভাবে আমার দিনপত্র চলে না। তবে শীত ঘিরে মৌসুমী পিঠার পসরা নগর জুড়ে তৈরি করেছে ভিন্ন আমেজ। এ সময়টাতে বাড়তি আয়ে খুশি পিঠা ব্যবসায়ীরা। প্রতিদিন 1600, 1700, 2000 এরকম করে বিক্রি হয়। আল্লাহ দিলে মোটামুটি ভালো বেচা কেনা হয়। আগে ঘাটতিটা এখন আমাদের উঠতেছে। গড়ে আমার 3-4 হাজার টাকা বিক্রি হয়। আবহাওয়া অফিস বলছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। আর জেলা প্রশাসন বলছে অসহায় শীতার্তদের সহায়তায় রয়েছে সব ধরনের প্রস্তুতি। আগামী বুধবার থেকে টেম্পারেচার কমার সম্ভাবনা আছে। সেক্ষেত্রেই হয়তো রংপুর অঞ্চলে এদিক দিয়ে মৃদু মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ পড়ে যেতে পারে। শীতের জন্য আমরা যে কম্বল প্রাপ্তি হয়েছে, সেই কম্বল পাওয়ার সংখ্যা হচ্ছে 33,332। শুধুমাত্র সরকারি ভাবেই না, আমরা বেসরকারিভাবেও বিভিন্নভাবে কম্বল জোগাড় করে বিভিন্ন সংস্থার মাধ্যমে কম্বল বিতরণ চলছে। চলতি সপ্তাহে রংপুর বিভাগে তাপমাত্রার পারদ 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। লাভজনক হওয়ায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দিন দিন বাড়ছে সরিষার আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও ভালো ফলনের আশা চাষিদের। এদিকে আমদানি নির্ভরতা কমিয়ে ভোজ্য তেলের চাহিদা মেটাতে সরিষা চাষে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য ও ছবিতে রিপোর্ট। হলুদ চাদর মোড়ানো বিস্তীর্ণ ফসলের মাঠ, হালকা বাতাসেই দোল খাচ্ছে সরিষা ফুল। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বাড়ছে সরিষা চাষ। আমন ধানের পর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস থাকে বিরতি। এরপর আবারও এই মাঠে শুরু হয় ইরি বোরো চাষ। আর 2-3 মাস জমিতে সরিষা আবাদ করছেন কৃষক। কয়েক বছর ধরে চাহিদা অনুযায়ী মিলছে কাঙ্ক্ষিত ফল। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় এবারও সরিষার বাম্পার ফলনের আশা কৃষকের। আমন কাটার পর জমিটা আগে পড়ে থাকতো, এখন মনে করেন যে পড়ে থাকা না, এখন মনে করেন যে সরিষা আবাদ করি। 10 কাঠা বাড়ি সরিষা লাগাইছি বিক্রি করার জন্য, খাওয়ার জন্য। বাজারে বেশ ভালো দামে বিক্রি করতে পারতেছি। খোলটা হয়, খোলটা আমাদের গরু খিলাতে পারতেছি। বছরে এটা একটা ফ্রি আবাদ। 1 বিঘা সরিষা জল আবাদ করি 15,000 টাকা লাভ হয়। এদিকে আমদানি নির্ভরতা কমিয়ে সরিষা আবাদ বাড়াতে সব ধরনের সহযোগিতার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। চলতি 2024-25 অর্থ বছরে আমরা 2000 জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেছি এবং কৃষক নিজ উদ্যোগে তারা বীজ উৎপাদন করেছে গত মৌসুমে এবং সেই বীজগুলো কিন্তু এই বছর তারা ব্যবহার করেছে জমিতে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি রবি মৌসুমে হাকিমপুর উপজেলায় 2626 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সময় সংবাদ, হিলি। সিরাজগঞ্জের মাঠে মাঠে শোভা পাচ্ছে হলুদ রাঙা সরিষা ফুল। সরিষার মাঠে শত শত মৌ বক্স স্থাপন করে বিশেষ পদ্ধতিতে মধু আহরণ করছে মৌ চাষিরা। মধু সংগ্রহের খবর জানাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সিরাজগঞ্জের দিগন্তজোড়া মাঠ জুড়ে কিন্তু এখন হলুদের আভা, হলুদ সরিষা ফুলের যে হলুদ আভায় কিন্তু ছেয়ে গেছে সিরাজগঞ্জের মাঠঘাট। এবং এই হলুদ সরিষা ক্ষেতের মাঝে কিন্তু মৌ বক্স স্থাপন করে বিশেষ পদ্ধতিতে মধু আহরণ করছেন মৌ চাষিরা। আমরা যদি একটু দেখাই, আমরা এখন আছি সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মৌ খামারে। এখানে সকাল থেকে কিন্তু মৌ চাষিরা তাদের যে বাক্সগুলো রয়েছে, অর্থাৎ যেখানে মৌমাছি এই ফুল থেকে একটু একটু করে মধু সংগ্রহ করে যে বাক্সগুলোতে জমা করে এবং সেই বাক্সগুলো থেকে 7 দিন পর পর কিন্তু বিশেষ কায়দায় সেই চাকগুলো, অর্থাৎ মৌমাছির চাকগুলো বের করে কিন্তু মধু আহরণ করে এবং সেই প্রক্রিয়াটি চলছে সকাল থেকে। আমরা দেখছি যে সেই যে চাকটি রয়েছে, অর্থাৎ মৌমাছির যে মধু যেখানে জমা করে সেই চাকটি বের করে বিশেষ পদ্ধতিতে মেশিনের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে মধুগুলো উৎপাদন করছে। এবং মোকামেরা যেটি বলছে যে এবার যেহেতু কুয়াশার মাত্রা
তাপমাত্রাটা একটু বেশি, যে কারণে তাদের উৎপাদন একটু কিছুটা কম হচ্ছে। যদি এই কুয়াশা কেটে যায় তাহলে কিন্তু তাদের উৎপাদন আবারও বাড়বে। তবে মৌখামিরা যেটি বলছে যে এবার কিন্তু বাজার অনেকটাই ভালো, অর্থাৎ তারা দাম বেশ ভালো পাচ্ছেন। সিরাজগঞ্জে বিশেষ করে তারাস, রায়গঞ্জ, বেলকুচি, কাজীপুর সহ উল্লাপাড়া, এই যে দিগন্তজোড়া মাঠ, এখন কিন্তু প্রতি বছরের ন্যায় শীত মৌসুমে কিন্তু এখানে এই এলাকাগুলোতে কিন্তু বিপুল পরিমাণ সরিষার আবাদ হয় এবং বিশেষ করে চলন বিলের কথা যদি বলি, সেই অঞ্চলে কিন্তু বিপুল সংখ্যক জমিতে অর্থাৎ মাঠের পর মাঠ কিন্তু সরিষার আবাদ হয়ে থাকে এবং এই সরিষা ফুল থেকে কিন্তু মোয়ালরা তাদের বাক্সগুলো স্থাপন করে এবং এই যে 3 মাস তারা এই ব্যবসাটি করে এবং শত শত টন মধু কিন্তু তারা উৎপাদন করে এবং এখানকার মধুগুলো, সিরাজগঞ্জের উৎপাদিত মধুগুলো কিন্তু গুণগত মান ভালো হয়। এই মধুর চাহিদা কিন্তু প্রচুর রয়েছে এবং এখান থেকে কিন্তু সারা দেশেই এই মধুগুলো চলে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে পাইকাররা কিন্তু আসছে এবং এই মধুগুলো তারা পাইকারি দামে কিনে নিয়ে বিভিন্ন জেলায় কিন্তু আসলে তারা বিক্রি করছেন এবং সকাল থেকে সেই প্রক্রিয়াটি চলছে। এই যে সিরাজগঞ্জের এই যে খামারিরা যেটি বলছে যে সঠিক বাজার ব্যবস্থা গড়ে উঠলে এবং সঠিক মধুর প্রক্রিয়াজাতকরণ কারখানা যদি সিরাজগঞ্জে একটি স্থাপন করা যেত তাহলে কিন্তু এই যে মধুর যে শিল্প সেটি কিন্তু আরো সম্প্রসারিত হতো। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে মধু সংগ্রহের সবশেষ খবর। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী রিঙ্কু কুণ্ডুর সঙ্গে। ঠাকুরগাঁও সুগার মিলে চলছে চলতি মৌসুমের আখ মারাই কার্যক্রম। তবে সময় মতো অর্থ পরিশোধ না করা ও হয়রানি সহ নানা কারণে আখ সরবরাহ করছেন না মিলজোন এলাকার অনেক কৃষক। অনেক চাষি তাদের উৎপাদিত আখ দিয়ে যান্ত্রিক মেশিনে তৈরি করছেন গুড়। এতে কাঁচামাল সংকটে পড়ার আশঙ্কায় মিল কর্তৃপক্ষ। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। চলতি মৌসুমে ঠাকুরগাঁও সুগার মিলে ৬৫ দিনের আখ মারাই শুরু হয় গত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। পঞ্চগড় ও দিনাজপুরের শেতাবগঞ্জ সুগার মিল বন্ধ থাকায় সেখানকার চাষিরাও আখ সরবরাহ করছেন এ মিলে, তবুও আখের সংকট যেন কাটছে না। অন্যদিকে মিলজন এলাকায় মাঠের পর মাঠ আখ উৎপাদনের পর যান্ত্রিক মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে আখের গুড়। এমনকি স্থানীয় প্রশাসনের বিভিন্ন সময়ের অভিযানও বন্ধ করা যাচ্ছে না গুড় উৎপাদন। ফলে এ মৌসুমেও কাঁচামাল সংকটের আশঙ্কায় চিনিকল কর্তৃপক্ষ। রাতের অন্ধকারে এই কার্যক্রমগুলো পরিচালনা করছে। ইতিমধ্যে 2টি ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা করা হয়েছে, সেখানে তাদের জরিমানাও করা হয়েছে। তবে কৃষকের অভিযোগ, কম মূল্যে আখ দিয়েও সময় মতো অর্থ না পাওয়ার পাশাপাশি নানা হয়রানির কারণে বাধ্য হয়ে গুড় উৎপাদন করছেন তারা। নিজের জমিতে আবাদ লাগাই, ওদের আশা কুশাত থুইলে আমরা কিছু আবাদ করতে পারি না। অনেক প্রশাসনের চাপ ভোগ করতে হয়। ওরা কত অনলাইনে টাকা পাঠা দিব, কতবার যদি 3 মাস পর টাকা আছে তাও টাকা নাই। এই আখের দামটা যদি সরকার আরো বেশি বৃদ্ধি করে, আখের প্রতি আর আগ্রহ জাগবে যে আমরা আখ বেশি বেশি আবাদ করব। আখের সংগ্রহ ও মূল্য বাড়াতে উদ্যোগ নেওয়ার আশ্বাস চিনিকল কর্তৃপক্ষের। দামের সামঞ্জস্য রেখে আখের মূল্যটা যেন ক্রমান্বয়ে বৃদ্ধি করা যায় সেটার জন্য আমরা আলোচনা চালাচ্ছি এবং নিশ্চয়ই সরকার এটা অবগত আছে। হয়তো এটা আমরা আশা করছি যে এটা আমরা পজিটিভলি পাবো। ঠাকুরগাঁও সুগার মিলের তথ্য মতে চলতি মারাই মৌসুমে 85,000 মেট্রিক টন আখ মারাই করে 6,200 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। স্থানীয় সময় মঙ্গলবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। ভূমিকম্পের প্রভাব পড়ে প্রতিবেশী চীন, ভারত, ভুটান ও বাংলাদেশে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। কাঠমান্ডুর পাশাপাশি দেশটির আরও কয়েকটি জেলায় এর প্রভাব পড়ে। নেপালের ভূমিকম্পের পাশাপাশি 5.3 মাত্রার ভূমিকম্পন অনুভূত হয় কলকাতায়। এছাড়া ভারতের আরও কয়েকটি অঞ্চলও কেঁপে ওঠে। এদিকে এই ভূমিকম্পের প্রভাবে সকাল 7:05 বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রাজনৈতিক চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো। একই সঙ্গে ক্ষমতাসীন লিবারেল পার্টির দলীয় প্রধানের পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি। পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন ট্রুডো। জল্পনা কল্পনার অবসান ঘটালেন জাস্টিন ট্রুডো নিজেই। ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের। সরে যাবেন ক্ষমতাসীন লিবারেল পার্টির দলীয় প্রধানের পদ থেকেও। I intend to resign as party leader, as prime minister,
after the party selects its next leader through a robust, nationwide, competitive process. সোমবার বাংলাদেশ সময় রাত 10টার কিছু পর নিজ বাসভবন রিডো কটেজের সামনে সংবাদ সম্মেলন করেন ট্রুডো। পদত্যাগের ঘোষণা দিলেও পরবর্তী নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার সফলতার পেছনে পরিবারের ভূমিকা আছে বলেও দাবি করেন ট্রুডো। দীর্ঘদিন ধরে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো। 2013 সালে দলটির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর 2015 সালে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। দীর্ঘ 9 বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন ট্রুডো। তবে সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা অনেকটাই কমে যায়। নানা সমালোচনার মুখে পড়েন তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারির পর ট্রুডো সরকারের উপর আরও চাপ সৃষ্টি হয়। বিরোধীদের পাশাপাশি তার নিজ দলের মধ্য থেকে ওঠে পদত্যাগের দাবি। অবশেষে সেই ঘোষণায় দিলেন জাস্টিন ট্রুডো। রাহনুল রানা, সময় সংবাদ। তীব্র তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের 30টি অঙ্গরাজ্য। ঝড়ের কবলে পড়ে এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় কানসাসে 2 জন ও মিসৌরিতে 3 জন নিহত হয়েছেন। পরিস্থিতি খারাপ বিবেচনা করে বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যেদিকে চোখ যায় শুধুই শুভ্র তুষার। রাস্তাঘাট, বাড়িঘর, গাছপালা সবকিছুই ঢেকে গেছে সাদা বরফের চাদরে। তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির উপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়াবহ এক তুষার ঝড়। মার্কিন আবহাওয়া দফতর জানায়, দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত 30টি অঙ্গরাজ্যের 6 কোটির বেশি বাসিন্দা আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছেন। 7টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আবহাওয়াবিদদের মতে 1 দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ও সর্বনিম্ন তাপমাত্রার কারণ হতে পারে এই তুষারপাত। এরই মধ্যে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে প্রধান সড়ক। তবুও ঝড়ের কবলে পড়ে সড়ক দুর্ঘটনায় কানসাসে 2 জন ও মিজৌরিতে 3 জনের মৃত্যু হয়েছে। সোমবার মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, ওয়াশিংটন ডিসিতে 16 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এদিকে তুষার ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 3.5 লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। অন্যদিকে তুষার ঝড়ের মধ্যেই বরফের বল দিয়ে খেলায় মেতেছেন ওয়াশিংটন ডিসির বাসিন্দারা। তীব্র ঠান্ডার মধ্যেই একে অপরের দিকে বল ছুড়ে তুষারপাত উপভোগ করছেন তারা। বড়দের পাশাপাশি এই খেলায় অংশ নেয় ছোটরাও। বাদ যায়নি পোষা কুকুরও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। খেলার খবর। নিজেকে কখনোই ড্রাইভার নয়, বরং হেলপারই ভাবেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আপাতত তাই চুক্তি বাড়ানো নয়, শেষ অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে উপহার দিতে চান দারুণ কিছু। মিনি বিশ্বকাপে টেল এন্ডারদের নিয়ে বিশেষ পরিকল্পনা সালাউদ্দিনের। লিটন শান্তর অফ ফর্ম নিয়েও চিন্তিত নন তিনি। বলছেন, দ্রুতই রানে ফিরবেন টাইগার 2 টপ অর্ডার ব্যাটসম্যান। স্ট্র্যাটেজিক্যালি আসলে পুরোটাই হচ্ছে আসলে হেড কোচের, তার মাথা থেকেই আসবে এবং টিমের আসলে আমি হেল্পার। ড্রাইভার না হয়েও ড্রাইভিং সিটেই টাইগারদের কাছে জাতীয় দলের বর্তমান কোচিং প্যানেলের আস্থার বড় নাম। ক্রিকেটারদের যিনি চেনেন নিজ হাতের তালুর মতোই। 2024-এর গড়পড়তা বছরের সবশেষ সিরিজে টাইগারদের ব্যাটে স্বস্তি যতটুকু, তার নেপথ্যের অনুঘটকদের একজন সালাউদ্দিন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুশ্চিন্তার ঈশান কোণে যতটুকু মেঘ, তা সরানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠেছে অনেক, তবে ইতিবাচক সালাউদ্দিন। ছেলেদের মেন্টাল সাইডটা কিছুটা ডেভেলপ করছে, সেটাই পুরো সিরিজে আমার কাছে মনে হয় এটাই ভালো লাগছে, যে তাদের অ্যাপ্রোচটা অনেক চেঞ্জ হয়েছে। উইকেটে কোন ধরনের শটস খেলতে হবে সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি আসলে ইন্টারন্যাশনাল
ইন্টারন্যাশনাল লেভেলে আমরা রপ্ত করতে পারবো, তত আমাদের জন্য বেটার পারফরমেন্স করা সুবিধা হবে। বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি আপাতত শেষ সালাউদ্দিনের। গুঞ্জন আছে টুর্নামেন্ট শেষে তাকে হেড কোচ বানাতে চায় ক্রিকেট বোর্ড, তবে সেসব নিয়ে আপাতত ভাবেন না তিনি। বড় স্বপ্ন দেখেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট নিয়েই। এখন আর ওই যুগ নাই যে আমরা ভালো খেলার জন্য যাব, কারণ আমার মনে হয় যে আমাদের এখন থেকে এই চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে। আমাদের আসলে ভালো করতে হবে এবং আমাদের ওই স্টেজ চলে আসছে যে আসলে আমাদের এখন পারফরমেন্স ডেলিভারি করা। তবে সেখানে দুশ্চিন্তার নাম লিটন শান্তের অফ ফর্ম। সবশেষ সিরিজের রানে ছিলেন না এলকেডি, রানে নেই বিপিএলেও। শান্তর অবস্থাও অভিন্ন। অবস্থাটা এমন যে টাইগার অধিনায়ক বাদ পড়েছেন বিপিএল এর বরিশালের একাদশ থেকে। অবশ্য এ নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছেন না টাইগারদের সিনিয়র সহকারী কোচ। এখানে হতাশ হওয়ার কিছু নেই। তারা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট করছে, তারা জানে তাদের কিভাবে আসলে ব্যাক করতে হবে, তারা কিভাবে রানে ফিরবে। সেটার জন্য হয়তো তাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্যটা আসলে আপনি কতদিন ধরবেন সেটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর নির্ভর করে। তবে ক্যারিবিয়ান সিরিজে অধিনায়ক হিসেবে মিরাজ আর লিটনকে ফুল মার্কসই দিলেন সালাউদ্দিন। তার পরামর্শ যাকেই অধিনায়ক করা হোক না কেন তা যেন হয় দীর্ঘমেয়াদে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবশেষে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন বেগম খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন। রিসিভ করবেন ছেলে তারেক রহমান। নির্বাচনী হলফনামায় দাখিল করা আয়ের সঙ্গে মিল থাকে না বাস্তবের। মিথ্যা তথ্য দিয়েও পার পান অসৎ প্রার্থী। সুশাসন নিশ্চিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং নেপালের 7.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশও। 7টা 5 মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।